আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে স্বাগতম সবাইকে। আমাদের মহাকর্ষ এবং অভিকর্ষের প্রথম লেকচারটাতে শেষ দিকে আমরা পড়েছিলাম অভিকর্ষ ত্বরণ জি এর জন্য একটা সমীকরণ আমরা ডিরাইভ করেছিলাম। এখন সেই সমীকরণটা ছিল জি ইজ ইকুয়াল টু gm ডিভাইডেড বাই r স্কয়ার, অর্থাৎ এই স্মল জিটা ভূপৃষ্ঠের দিকে পৃথিবীর আকর্ষণের কারণে ভূপৃষ্ঠের দিকে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হার। এই অভিকর্ষ ত্বরণটা বস্তুর ভর নিরপেক্ষ, অর্থাৎ একটা ভারী এবং একটা হালকা বস্তু দুটাকে যদি আমি ফেলে দেই এবং তারা যদি পড়ন্ত বস্তু হয়, তারা যদি কোনো বাধা না পেয়ে পড়তে থাকে তাহলে উভয়ই একই ত্বরণ প্রাপ্ত হবে। ভারী বস্তুটা যেই ত্বরণে ভূপৃষ্ঠে পতিত হবে, হালকা বস্তুটাও একই ত্বরণে পতিত হবে। তবে জি এর মান পৃথিবীর পৃষ্ঠের উপরে ব্যাসার্ধের কম বেশির উপরে ভিন্ন ভিন্ন স্থানে পৃথিবীর ব্যাসার্ধ ভিন্ন ভিন্ন হবে। সেই ক্ষেত্রে জি এর মান পরিবর্তিত হতে পারে পৃথিবীর আকারের কারণে। এটা ছাড়াও জি এর মান আরো কতগুলা ক্ষেত্রে আরো কতগুলা শর্তে পরিবর্তিত হয়, আমরা সেটা দেখব। প্রথমটা তো আমরা দেখলাম পৃথিবীর আকারের কারণে বিষুবীয় অঞ্চলে জি এর মান কম হবে, মেরু অঞ্চলে বেশি হবে। এখন আমরা দেখব উচ্চতার কারণে, ভূপৃষ্ঠ থেকে উচ্চতার কারণে জি এর মানের কি পরিবর্তন হয়। উচ্চতার কারণে জি এর মানের পরিবর্তন কি ধরনের পরিবর্তন হয় আমরা দেখব। আচ্ছা, আমরা এখানে ছোট্ট একটা ছবি আঁকি। এটা হচ্ছে আমার পৃথিবী। আমরা হিসাবের সুবিধার জন্য পৃথিবীকে এখানে সুষম গোলক হিসেবে চিন্তা করে নিচ্ছি। এই হচ্ছে পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর। এই ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠে জি এর মান আমরা পেয়েছিলাম জি ইজ ইকুয়াল টু gm ডিভাইডেড বাই r স্কয়ার। এখান থেকে এইচ উচ্চতায় কোন একটা বস্তুকে আমি স্থাপন করলাম, এইচ উচ্চতায়। এখন জি এর মান কি এই জি এর মতোই থাকবে অভিকর্ষ ত্বরণের মান, না পরিবর্তিত হবে, আমরা হিসাব করে বের করব। আমি আপাতত ধরে নিচ্ছি এই জিটা হলো জি প্রাইম। এই জি প্রাইম এবং জি এর মধ্যে কি সম্পর্ক আমরা দেখব। এখন এই যে আর, আমরা যখন এই ফর্মুলাটা ডিরাইভ করি, এই আর হচ্ছে, যদিও এটা পৃথিবীর ব্যাসার্ধ, প্রকৃতপক্ষে বস্তু এবং পৃথিবীর কেন্দ্রের মধ্যকার দূরত্ব। তাহলে এই দূরত্বটা বেড়ে এখন আর প্লাস এইচ হয়ে গেল। বস্তু এবং পৃথিবীর কেন্দ্রের মধ্যকার দূরত্বটা, যেটা আগে ছিল শুধুই আর, এখন সেটা বেড়ে আর প্লাস এইচ হয়ে গেল। তাহলে এখন জি প্রাইম ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই এই দূরত্বের বর্গ। আমরা যদি এটার নাম দেই ইকুয়েশন নাম্বার 2 আর এটার নাম যদি দেই আমার ইকুয়েশন নাম্বার 1, তাহলে 2 কে যদি 1 দ্বারা ডিভাইড করি, ডিভাইডিং ইকুয়েশন 2 বাই 1, আমি কি পাবো? জি প্রাইম ডিভাইডেড বাই জি ইকুয়াল টু, আমার ক্যাপিটাল জি ক্যাপিটাল এম, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে গেলে এখানে আমার থাকছে আর প্লাস এইচটা নিচে আর আরটা উপরে উঠে যাবে, আর স্কয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এখন যদি আমরা জি প্রাইম ইকুয়াল টু জি আর স্কয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার এভাবে লিখতে পারি। এখন আর প্লাস এইচ তো অবশ্যই আর এর থেকে বড়, ফলে এই ভাগফলটা হবে একের থেকে ছোট। অর্থাৎ আমি লিখতে পারি এখান থেকে জি প্রাইম লেস দেন জি। তাহলে ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে গেলে যেহেতু বস্তুগুলোর মধ্যবর্তী দূরত্ব বাড়ে, আর মহাকর্ষ সূত্রে আমরা দেখেছি দূরত্ব বাড়লে মহাকর্ষ বলের পরিমাণটা কমতে থাকে। আমরা প্রথমে মহাকর্ষ বল যখন পড়ি তখন আমরা এটাকে আলাদা করে ডিফাইন করেছিলাম যে এই প্রপোর্শনাল টু 1 বাই আর স্কয়ার। আর যদি বাড়ে তাহলে ডিস্টেন্স বাড়লে মহাকর্ষ বল কমতে থাকবে। তাহলে এখানে ডিস্টেন্স বেড়েছে, এর জন্য মহাকর্ষ বল কমে গেছে। মহাকর্ষ বল কমার কারণে অভিকর্ষ বলটা কমে গেছে, অভিকর্ষ বল কমার কারণে জি এর মানটাও কমে গেছে।
আমরা এই জি লেস দেন জি, জি প্রাইম লেস দেন জি, এটাকে আমরা অন্য আরেকভাবেও দেখাতে পারি। সেটা হচ্ছে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে। বীজগণিতে আমরা বাইনোমিয়াল থিওরাম বা দ্বিপদী উপপাদ্য পড়েছিলাম। এই দ্বিপদী উপপাদ্যের সাহায্যে আমরা এই ব্যাখ্যাটা এভাবে করতে পারি, এটাকে 1/1 প্লাস এইচ বাই আর হোল স্কয়ার বা 1 প্লাস এইচ বাই আর হোল টু দ্য পাওয়ার -2, এটা 1 প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার n। এটাকে বিশ্লেষণ করলে, দ্বিপদী উপপাদ্যের সাহায্যে এটাকে বিশ্লেষণ করলে আমরা যে টার্মগুলি পাই সেটা থেকে প্রথমে ফার্স্ট টার্মটা হবে 1, সেকেন্ড টার্মটা nx, আমার এখানে n মানে হলো -2, -2x মানে হলো h বাই r। তারপরের টার্মটা আসবে h বাই r এর বর্গ, x এর বর্গ, x স্কয়ার, তারপরে x কিউব, x টু দ্য পাওয়ার 4 ইত্যাদি। এখন এই h বাই r উচ্চতার তুলনায়, পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় আমরা কত উচ্চতা একটা বস্তুকে স্থাপন করতে পারি, সেটা অবশ্যই অল্প। পৃথিবীর ব্যাসার্ধ আমরা একটু আগে বলেছিলাম যে 6.4, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6.4 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6 মিটার, 6400 কিলোমিটার। তার তুলনায় আমি একটা বস্তুকে কতখানি উপরে স্থাপন করতে পারবো? 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 100-200 কিলোমিটার হলেও আর একটু, মানে সেটা অনেক ছোট। অর্থাৎ এই সংখ্যাটা আমার 1-এর থেকে অনেক ছোট। কাজে এটা যখন স্কয়ার হবে তার মান আরো কমবে, কিউব হলে আরো কমবে। আমরা তখন এই h বাই r এর উচ্চ ঘাতগুলোকে পরিহার করে আমরা এতটুকুনি রেখে দিই। এরপরে g প্রাইম ইকুয়াল টু g1 মাইনাস 2h বাই r, এই ফর্মুলাটাও বলে দিচ্ছে আমার, এই এখন যে ইকুয়েশনটা পেলাম এটাও বলে দিচ্ছে যে g প্রাইম লেস দেন g, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে অভিকর্ষীয় ত্বরণের মান ভূপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণের মানের থেকে কম। এখন কথা হচ্ছে, আমরা যদি অঙ্ক করি, আমাদেরকে যখন উচ্চতা দেওয়া থাকবে, পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবী পৃষ্ঠে জি এর মান আমরা জানি, পৃথিবীর ব্যাসার্ধ আমি জানি, শুধুমাত্র উচ্চতা দেওয়া থাকলে উচ্চতা দেওয়া থাকবে আর জি প্রাইমের মান বের করতে বলবে, অথবা জি প্রাইম দেওয়া থাকলে উচ্চতা বের করতে বলবে। তখন আমরা কোন ফর্মুলা ব্যবহার করব? আমি তো এখানে জি প্রাইমের জন্য এই একটা ফর্মুলা পেলাম, আর জি প্রাইমের জন্য, জি কে যদি আমি দিকে নিয়ে যাই তাহলে জি প্রাইমের জন্য এটাও একটা ফর্মুলা। আমি কোনটা ব্যবহার করব? অঙ্ক করার সময় আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব, কারণ এখানে আমি h বাই r এর কিছু অংশ বাদ দিয়ে, কিছু অংশকে ইগনোর করে এখানে পৌঁছেছিলাম। ফলে এই ফর্মুলা ব্যবহার করলে জি প্রাইমের মান খানিকটা কম আসে। আর এটা যদি ব্যবহার করি, এখানে কোনো কিছু বাদ দেওয়া হয়নি, তাহলে একদম এক্সাক্ট ভ্যালুটাই আমরা পেয়ে থাকি। কাজে অঙ্ক করার সময়, প্রবলেম সলভ করার সময় আমরা এটা ব্যবহার করব। আর জি প্রাইম যে জি এর থেকে ছোট, এটা এভাবেও দেখাতে পারি, এই ফর্মুলা ইউজ করেও আমরা দেখাতে পারি। আর এটা এমসিকিউর কোশ্চেনও হতে পারে আমার জন্য। এখন আমরা দেখব, আমি যদি ভূপৃষ্ঠ থেকে ভিতরে যাই, গভীরে চলে যাই, তখন কি ঘটে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল করে নেই আমরা। ভূপৃষ্ঠ থেকে 10,000 মিটার উপরে, পৃথিবী পৃষ্ঠ থেকে 10,000 মিটার উপরে যদি কোনো বস্তুকে স্থাপন করা হয়, তখন সেখানে জি এর মান কত হবে? আমরা একটু আগে পেয়েছি জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এখানে 9.8 বসিয়ে দিলাম, আর এর জন্য 6.4 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6 মিটার বসিয়ে দিলাম। এখানে 6.4 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6 প্লাস 10,000 বসাবার পরে আলটিমেটলি ক্যালকুলেটর দিয়ে কাজ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। ভূপৃষ্ঠে ছিল 9.8, সেখান থেকে 9.78, সামান্য কমেছে। 10,000 মিটার উপরে খুব সামান্য পরিবর্তন হয়েছে। আমরা যদি আরেকটা এক্সাম্পল করি, যে এইচ যদি পৃথিবীর ব্যাসার্ধের সমান হয় তখন কি হবে? পৃথিবীর ব্যাসার্ধের সমান যদি হয় এইচ, অর্থাৎ 6,400 কিলোমিটার, তখন জি এর মান কেমন হবে? এখানেও একইভাবে জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার।
9.8 আর ঠিক আছে আর প্লাস এইচ ইকুয়াল টু আর, তো এখানে এই আর আর যোগ করে হবে 2r, 9.8 আর ডিভাইডেড বাই 2r, আর আর ক্যান্সেল হয়ে যায়, আমি পাচ্ছি এখান থেকে 9.8 ডিভাইডেড বাই, আচ্ছা এখানে স্কয়ার হবে, তাহলে 9.8 ডিভাইডেড বাই 4, 2.45 মিটার পার সেকেন্ড স্কয়ার। 6400 কিলোমিটার উপরে গেলে 2.45 মিটার পার সেকেন্ড স্কয়ার পাবো আমরা। এভাবে ভূপৃষ্ঠ থেকে উচ্চতর স্থানে জি এর মানের পরিবর্তনটা আমরা দেখতে পেলাম, এবং এই পরিবর্তনটা হচ্ছে কমে যায়, যত উপরে যাব তত জি এর মান কমতে থাকে। এখন আমরা দেখব ভূপৃষ্ঠ থেকে গভীরে গেলে কি হয়। খনির ভিতরে গেলাম তখন কি হবে। এইচ পরিমাণ গভীরে আমি একটা বস্তুকে নামিয়ে দিলাম, এটা হচ্ছে আমার পৃথিবীর কেন্দ্র। পৃথিবীর ব্যাসার্ধ আর আমরা একটু আগেই বলেছি, এইচ পরিমাণ আসার পরে এখন এখানে যে দূরত্বটা থাকলো তাহলে এটা হলো আর মাইনাস এইচ, এটা হলো আর। এই পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুটার দূরত্ব হলো আর মাইনাস এইচ, তাহলে এই বস্তুটা আর মাইনাস এইচ ব্যাসার্ধ বিশিষ্ট একটা ছোট্ট পৃথিবীর উপরে আছে। পৃথিবীর ভিতরে আরেকটা পৃথিবী সমকেন্দ্রিক, এই নতুন পৃথিবীটার ব্যাসার্ধ হচ্ছে আর মাইনাস এইচ, তাহলে আমার এই ছোট্ট বস্তুটা এখন আর মাইনাস এইচ ব্যাসার্ধ বিশিষ্ট এই কাল্পনিক পৃথিবীর উপরে আছে। তাহলে এখন যদি জি এর মানটা এখানে জি ডাবল প্রাইম হয়, তাহলে আমি জি ডাবল প্রাইমের মানটা বের করব। এখানে আমরা একটা কৌশল অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে পৃথিবীর জন্য জি এর মান, ভূপৃষ্ঠের জন্য এখানে জি এর মান ছিল জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। এই এম হচ্ছে পৃথিবীর ভর, ভর সমান হচ্ছে আয়তন ইন্টু ঘনত্ব। পৃথিবীর আয়তন হলো, পৃথিবীকে একটা সুষম গোলক ধরে 4/3 পাই আর কিউব। পৃথিবীর গড় ঘনত্ব, পুরো পৃথিবীর গড় ঘনত্ব সর্বোচ্চ ঘনত্ব সমান হবে না, কারণ পৃথিবীর উপরে পৃষ্ঠে আছে মাটি, পানি, পাথর, এগুলোর ঘনত্ব একরকম। যত ভিতরে যাব তত বিভিন্ন রকম মেটাল, লিকুইড মেটাল আমরা পাবো, গলিত পদার্থ, এদের ডেনসিটি বেশি হবে, এদের ঘনত্ব বেশি হবে। আমরা ধরে নিচ্ছি গড় ঘনত্ব হচ্ছে রো, তাহলে গড় ঘনত্ব রো দিয়ে যদি আমি গুণ করি তাহলে আয়তন আর ঘনত্ব গুণ করলে পাচ্ছি আমি পৃথিবীর ভর। এখানে ক্যাপিটাল জি ছিল আর স্কয়ার, আর স্কয়ার এবং আর কিউব ক্যান্সেল হয়ে এখানে পাবো আমি আর, তাহলে 4/3 পাই জি রো আর। এটা হচ্ছে স্মল জি এর জন্য আরেকটা সমীকরণ। এখন এইভাবে এই সমীকরণটা অ্যাপ্লাই যদি করি আমি এই ছোট পৃথিবীটার জন্য, তাহলে এখানে জি ডাবল প্রাইমের মানটা কেমন হবে। এই ছোট পৃথিবীটার জন্য জি ডাবল প্রাইম ইকুয়াল টু 4/3 পাই জি রো। রো দুই ক্ষেত্রে সমান হবে, কারণ ছোট পৃথিবীতেও আসলে আসল পৃথিবীরই অংশ, কাজেই টোটাল পৃথিবীর জন্য যে রো এর যে মান, যে গড় ঘনত্ব, ছোট অংশটার জন্য গড় ঘনত্ব সেম হবে। আর এখানে আর এর পরিবর্তে আসবে আর মাইনাস এইচ, আর মাইনাস এইচ। এটা হচ্ছে, হ্যাঁ, এখন এই যে আর মাইনাস এইচ, আমি যদি জি কে, জি ডাবল প্রাইম কে জি দিয়ে ভাগ করি তাহলে আমি পাবো, এখানে অনেকগুলো টার্ম ক্যান্সেল হয়ে যাবে, 4/3 পাই জি রো, এগুলো সব ক্যান্সেল হয়ে যাবে। আমি শেষ পর্যন্ত পাবো আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর, 1 মাইনাস এইচ বাই আর। এটার অর্থ হলো জি ডাবল প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। তার মানে এখানেও জি ডাবল প্রাইম লেস দেন জি। এখানে একটা বিষয় নোট করার মতো, সেটা হচ্ছে আমরা পৃথিবীর এই ছোট পৃথিবীর উপরে পৃথিবীটাকে বিবেচনা করেছি, কিন্তু তার আগে এই যে সাদা অংশটা যে পৃথিবী,
এই ছোট্ট গোলকটার বাহিরে যে বিশাল অংশ বাকি থেকে গেল সেটাকে কোনো হিসাবের মধ্যে আনি নাই। তার কারণ আমি যদি এই ছোট অংশটাকে আলাদা করে ফেলি তাহলে এই পুরো পৃথিবীটা হবে মাঝখানে ফাঁকা, আর মাইনাস এইচ ব্যাসার্ধ বিশিষ্ট একটা ফাঁকা অংশ বিশিষ্ট একটা ফাঁফা গোলক। এই ফাঁফা গোলকের কেন্দ্রে বা ফাঁফা অংশের অভ্যন্তরে মহাকর্ষ বল কাজ করে না। অতএব এই অংশের আকর্ষণ থেকে, আমার এই সাদা অংশের আকর্ষণ থেকে এই বস্তুটা বঞ্চিত হচ্ছে, যার ফলে আকর্ষণ বল কমে যায়। আকর্ষণ বল কমার কারণে তার অভিকর্ষ বলের পরিমাণ, অভিকর্ষ বল কমে, ফলে অভিকর্ষ ত্বরণটাও কমে যায়। আচ্ছা, এখান থেকে আরেকটা মজার জিনিস পাবো আমরা, সেটা হলো এখন যদি H = R হয়, অর্থাৎ H কে যদি আমি R এর সমান করে ফেলি, তার মানে ঠিক পৃথিবীর কেন্দ্রে যদি পৌঁছে চলে যাই আমি, H = যদি R হয় তাহলে G ডাবল প্রাইম = আমি পাচ্ছি 0। H = R বসালে R/R 1 1 - 1 0, G × 0 = 0, G ডাবল প্রাইম = 0। তার মানে পৃথিবীর কেন্দ্রে G এর মান 0। অভিকর্ষ ত্বরণ 0 হয় মানে হচ্ছে পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজনও 0 হবে। পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজনও 0 হবে। এখন আমরা যদি একটা লেখচিত্র অঙ্কন করি, আমরা প্রথমে পৃথিবীর কেন্দ্রকে আমার মূল বিন্দুতে স্থাপন করতে চাই। এই দূরত্বটা হচ্ছে x অক্ষের দিকে আর এটা হলো y অক্ষে। মূল বিন্দুই হচ্ছে আমার পৃথিবীর কেন্দ্র। কেন্দ্র থেকে যত পরিধির দিকে যেতে থাকবো, পৃথিবীর পৃষ্ঠের দিকে আমি যেতে থাকবো, তত জি এর মান কি হারে পরিবর্তিত হয়। আমরা এখানে জি ডাবল প্রাইমের জন্য পেয়েছিলাম জি ডাবল প্রাইম সমান হচ্ছে r - h / r। এখন এই দূরত্বটাকে আমি যদি x ধরি, এই দূরত্বটা হচ্ছে ওই আমার ছোট পৃথিবীর ব্যাসার্ধ ছিল সেটা, তাহলে এটাকে যদি আমি x ধরি তাহলে এটা হচ্ছে x বাই, এখানে জি ছিল, x/r, অর্থাৎ g ডাবল প্রাইম প্রপোর্শনাল টু x। এই দূরত্বের সাথে সে সমানুপাতিক, তাহলে এই সমানুপাতিক হারে পরিবর্তিত হবে এবং এটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ না আমার x = r হবে। এটা হচ্ছে r মানে হচ্ছে ভূপৃষ্ঠ। x = r, এই জায়গাটা হচ্ছে আমার ভূপৃষ্ঠ। আচ্ছা, এরপরে ভূপৃষ্ঠ থেকে যখন আমি উপরের দিকে যাব, যেটা আমার প্রথম কেসটা ছিল উচ্চতার ক্ষেত্রে, পৃথিবী থেকে যখন উচ্চতর স্থানে যাব তখন কি হারে জি এর মানটা পরিবর্তিত হয়েছিল? তখন পরিবর্তনের ধরনটা ছিল এরকম, জি প্রাইম ছিল আমার = g * r/r + h হোল স্কয়ার। এখন এই r + h এটা তো বস্তু দুইটার মধ্যে, পৃথিবী এবং বস্তুর মধ্যকার দূরত্ব। এই দূরত্বটাকে এখন যদি আমি x ধরি তাহলে আমার g প্রাইম = gr² / x², এরকম পাই আমরা। তার মানে এটার মানে হচ্ছে g প্রাইম প্রপোর্শনাল টু 1/x²। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হারে জি এর মানটা কমে যাবে। তাহলে এই ক্ষেত্রে জি প্রাইমের সাথে x এর সাথে তার যে ভেরিয়েশনটা হচ্ছে এরকম। এই কার্ভটা অসীমে গিয়ে x অক্ষকে ছেদ করবে। তো যখন x অক্ষকে ছেদ করবে তখন জি এর মান আবার 0 হবে। পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0, থিওরিটিক্যালি আবার 0 হচ্ছে গিয়ে অসীমে। তার আগে অবশ্য যত দূরে যাবে তত জি এর মান কমতে থাকবে, কিন্তু এক্স্যাক্টলি 0 হবে। থিওরিটিক্যালি এক্স্যাক্টলি 0 হবে গিয়ে অসীমে। আর এটা হচ্ছে এই দুই অংশের মধ্যে, গ্রাফটার এই দুই অংশের মধ্যে এটা হচ্ছে জি এর ম্যাক্সিমাম মান। এটাকে আমরা জি ম্যাক্স বলতে পারি। এই ম্যাক্সিমাম মানটা হচ্ছে আমার স্মল জি ক্যাপিটাল জি এম / r²। আচ্ছা, এখন আমরা আরেকটা মজার জিনিস জানবো। আমি যদি পৃথিবীর কেন্দ্রগামী একটা টানেল তৈরি করি, বাস্তবে কখনই এটা সম্ভব নয়, কিন্তু থিওরিটিক্যালি করা যায়। পৃথিবীর কেন্দ্রগামী একটা টানেল, এই টানেল দিয়ে আমি একটা বস্তুকে ফেলে দিলাম। এই বস্তুটা পৃথিবীর কেন্দ্রের আকর্ষণে কেন্দ্রের দিকে আসতে থাকবে। যখনই সে পৃথিবীর কেন্দ্রে পৌঁছে যাবে তখন
অভিকর্ষ ত্বরণ শূন্য। অভিকর্ষ ত্বরণ শূন্য হলে অভিকর্ষ বল শূন্য, অর্থাৎ তার ওজন শূন্য। অভিকর্ষ বল শূন্য হওয়া মানে হচ্ছে বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ শূন্য। তো আকর্ষণ শূন্য হলে কি বস্তুটা এখানে থেমে যাবে? থেমে যাবে না, কারণ সে তো এর আগে গতিশীল ছিল। এই গতি জড়তার কারণে সে এদিকে আসতে থাকবে, এবং যখন সে পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি চলে আসবে, পৃথিবী পৃষ্ঠে চলে আসবে, তখন পৃথিবীর কেন্দ্র তাকে আবার টানবে, টেনে আবার নিজের দিকে নিয়ে যাবে, কেন্দ্রের দিকে আবার সে যেতে থাকবে। যেতে যেতে আবার কেন্দ্রে আসলে তার ওজন শূন্য হবে, বা তার উপর অভিকর্ষ বল শূন্য হবে, আবার গতি জড়তার কারণে সেই দিকে যেতে থাকবে। এভাবে পৃথিবীর কেন্দ্রকে সাম্যাবস্থান করে সে ওঠানামা করতে থাকবে, এবং এটা হবে সরল ছন্দিত গতিতে, সিম্পল হারমোনিক অসিলেশনের নিয়ম অনুযায়ী এই ওঠানামাটা সংঘটিত হবে। এভাবে সে অসিলেট করতে থাকবে। আচ্ছা, আমরা জি এর মানের বিভিন্নতা পড়তে গিয়ে প্রথমে দেখেছিলাম পৃথিবীর আকারের জন্য জি এর মান পরিবর্তন হয়, তারপরে দেখলাম ভূপৃষ্ঠ থেকে উচ্চতর স্থানে জি এর মান পরিবর্তন হয়। কোনো একটা দোলক ঘড়িকে যদি পাহাড়ের চূড়া নিয়ে যাওয়া হয়, তাহলে জি এর মান পরিবর্তনের কারণে দোলক ঘড়িটা দোলনকালের পরিবর্তন হবে। তারপরে আমরা দেখলাম পৃথিবী পৃষ্ঠ থেকে যদি গভীরে, যেমন খনির ভিতরে যদি আমি দোলক ঘড়িকে নিয়ে যাই, সেখানেও জি এর মানের কারণে জি এর মান পরিবর্তিত হবে, এবং জি এর মানের কারণে দোলনকাল পরিবর্তিত হবে। এখন আমরা দেখব পৃথিবীর ঘূর্ণনের জন্য পৃথিবী উত্তর এবং দক্ষিণ মেরু বরাবর যে কাল্পনিক অক্ষটি রয়েছে, যেটাকে আমরা ভৌগোলিক অক্ষ বলি, এই অক্ষকে কেন্দ্র করে পৃথিবী এভাবে ঘুরে, এবং এই ঘূর্ণনটাকে বলা হয় তার আহ্নিক গতি। এটা হচ্ছে প্রতি 24 ঘন্টায় সে একবার সম্পূর্ণ ঘুরে আসে। এই গতিটাকে আমরা বলে থাকি আহ্নিক গতি। এই আহ্নিক গতির কারণে, অর্থাৎ নিজ অক্ষের চারপাশে লাটিমের মতো পাক খেয়ে যে সে ঘুরে, এই ঘূর্ণনের জন্য জি এর মানের পরিবর্তন ঘটে। আমরা এখন সেটা দেখব। পৃথিবীর ঘূর্ণনের জন্য জি এর মানের পরিবর্তন, বা জি এর মানের উপরে জি এর উপর পৃথিবীর ঘূর্ণনের প্রভাব। ঘূর্ণনের প্রভাব আমরা ফার্স্টলি একটা ছবি এঁকে নেই। আগের মতো একটা সুষম গোলক এঁকে নিলাম। এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এই হচ্ছে আমার উত্তর মেরু, দক্ষিণ মেরু, এবং এই হচ্ছে আমার ভৌগোলিক অক্ষ। এই হচ্ছে আমার বিষুব রেখা। এই বিষুব রেখা থেকে ল্যামডা ডিগ্রি কোণে এইখানটাতে একটা বস্তু আছে। আমি বস্তুর অবস্থানের নাম দিলাম পি। একটা বিন্দু বস্তু আছে, ল্যামডা অক্ষাংশ বলি আমরা। ল্যামডা অক্ষাংশে একটা বস্তু কণা স্থাপিত আছে। বস্তু কণাটা যে বিন্দুতে স্থাপিত, সেই বিন্দুটার নাম হচ্ছে পি। আচ্ছা, এখন পৃথিবী যেহেতু এই যে এইভাবে ঘুরে, আমি ধরে নিচ্ছি তার ঘূর্ণনের কৌণিক বেগ হচ্ছে ওমেগা। তাহলে পৃথিবী স্থিত সকল বস্তু কণাই কিন্তু ওমেগা কৌণিক বেগে ঘুরে। এখন পি বিন্দুটা যেখানে আছে, এই অবস্থানটাকে কেন্দ্র করে আমি যদি এরকম একটা বৃত্তাকার পথ চিন্তা করি, তাহলে পি বিন্দুতে যে কণাটা আছে সে কিন্তু এটা যদি হয় পৃথিবীর কেন্দ্র ও, এটার নাম দিলাম আমি, এই বৃত্তটার কেন্দ্রের নাম দিলাম আমি এ। এই এপি ব্যাসার্ধের একটা বৃত্তপথে সে ঘোরে, এটা আমরা কল্পনা করতে পারি। এপি ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে এই বস্তুটা ঘুরছে, এইভাবে পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে সেও ঘুরছে। তাহলে এই এপি, এই কোণটা যদি ল্যামডা হয়, এই কোণটাও ল্যামডা হবে, এই রেখা দুটো পরস্পর সমান্তরালের জন্য। তাহলে এই দূরত্বটা, এই যে এপি দূরত্বটা হচ্ছে, এই ওপি হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর, ওপি হলো পৃথিবীর ব্যাসার্ধ আর, তাহলে এপি হবে আর কস ল্যামডা। এপি হবে আর কস ল্যামডা, এই দূরত্বটা। তাহলে আর কস ল্যামডা ব্যাসার্ধের একটা বৃত্তপথে আমার এই পি বিন্দুস্থ কণাটা রোটেট করে, ঘুরে। এখন এই ঘূর্ণনের জন্য, যে কোনো বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য কেন্দ্রমুখী বল লাগে, আর কেন্দ্রমুখী বলের অপোজিটে একটা কেন্দ্র বিমুখী বল কাজ করে। কেন্দ্রমুখী বলটা হবে পি এ বরাবর, যেহেতু এটা কেন্দ্র, বৃত্তের কেন্দ্র এ, আর কেন্দ্র বিমুখী বলটা হবে এপি বরাবর। এপি বরাবর কেন্দ্রমুখী বল যদি এফসি হয়, তাহলে এফসি সমান হচ্ছে এম ওমেগা, বস্তু কণাটার ভর এম, তার কৌণিক বেগ হচ্ছে ওমেগা, এম ওমেগা স্কয়ার, আর তার ব্যাসার্ধ হচ্ছে আর কস ল্যামডা।
আর কস ল্যামডা। এই হচ্ছে কেন্দ্র বিমুখী বলের মান, এবং এই কেন্দ্র বিমুখী বলটা এপি বরাবর কাজ করবে। এটা কাজ করবে এপি বরাবর, এপি বরাবর। আচ্ছা, আমি এখন ওপি কে সামনের দিকে বাড়াই, ওপি রেখাটাকে সামনের দিকে বর্ধিত করি পিএস বরাবর। তাহলে এই কোণটা যদি ল্যামডা হয়, বিপ্রতীপ কোণ হিসাবে আমার এই কোণটাও ল্যামডা। পিএস বরাবর এই এফসি বলটা ছিল এখানে, এফসি বলটা ছিল এই এপি বরাবর এদিকে। তাহলে পিএস বরাবর এফসি এর যে উপাংশটা হবে সেটা হবে এফসি কস ল্যামডা। এটা হচ্ছে এস, এফসি কস ল্যামডা। এই এফসি কস ল্যামডা, এফসি কস ল্যামডা এটা কাজ করবে পিএস বরাবর, পিএস বরাবর এফসি ল্যামডা, এফসি কস ল্যামডা। এখন এই এফসি এর জন্য আমি যদি এই মানটা বসিয়ে দেই তাহলে পাবো এম ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। আচ্ছা, এখন এই বলটা কি বরাবর আমার পিএস বরাবর, আর পিও বরাবর যে বলটি কাজ করবে সেটা হলো বস্তুর ওজন বা মহাকর্ষ বা অভিকর্ষ বল। পিও বরাবর, পিও বরাবর যে বলটা পাবো আমি সেটা হচ্ছে বস্তুর ওজন বা অভিকর্ষ বল, অভিকর্ষ বল। এই অভিকর্ষ বলটা হলো ক্যাপিটাল জি এম ছোট এম ডিভাইডেড বাই আর স্কয়ার। এম হচ্ছে এখানে পৃথিবীর ভর, স্মল এম হচ্ছে ছোট বস্তুটার ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ ওপি। আচ্ছা, এখন আমি দেখতে পাচ্ছি এই যে অভিকর্ষ বল পিও বরাবর এদিকে, আর পিএস বরাবর এফসি কস ল্যামডা, এই বল দুটো একই রেখা বরাবর বিপরীত দিকে। তাহলে পি বিন্দুতে কার্যকর বল একই রেখা বরাবর বিপরীত দিকে, মানে এদের মধ্যে 180 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তাহলে পি বিন্দুতে কার্যকর বল বা ইফেক্টিভ ফোর্সটা হচ্ছে এই দুইটা বলের বিয়োগফলের সমান। তাহলে এই ইফেক্টিভ ফোর্সটাকে যদি আমি এফ ল্যামডা বলি, কার্যকর বলটাকে যদি আমি এফ ল্যামডা বলি, এফ ল্যামডা ইকুয়াল টু GMM divided by R square minus M omega square R cos square lambda। আচ্ছা, তাহলে F ল্যামডা হচ্ছে পি বিন্দুস্থ বস্তুটার উপরে কার্যকর বল। আমরা জানি বল সমান হচ্ছে ভর ইনটু ত্বরণ। বস্তু কণাটার ভর m, আর এই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ যদি g ল্যামডা হয়, g lambda f lambda equal to mg lambda equal to gmm divided by r square minus m omega square r cos square lambda। cos square lambda। এখন এখান থেকে m কমন নিয়ে স্মল m কমন নিয়ে দুই পাশ থেকে স্মল m গুলোকে আমি ক্যান্সেল করে দিতে পারি। তাহলে এটা হচ্ছে আমার জি ল্যামডার জন্য সমীকরণ। আমি দেখতে পাচ্ছি এই জি ল্যামডা অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান এই যে ঘূর্ণনের উপর ডিপেন্ড করছে, কৌণিক বেগের উপর ডিপেন্ড করে, এবং তার কৌণিক বেগটা এই ল্যামডাটাও তো তার অবস্থানের উপর ডিপেন্ড করে, আর অবস্থানের উপর ভিত্তি করে আবার কৌণিক তার ঘূর্ণনটা কি কোন বেগে এসে ঘটছে, কৌণিক বেগটা সেম, কিন্তু অবস্থানের উপর ভিত্তি করে ল্যামডা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এই ল্যামডার কারণেই জি ল্যামডাও চেঞ্জ হচ্ছে। এখন বিষুবীয় অঞ্চলে ল্যামডার মানটা হচ্ছে 0। আমার বস্তুটার জন্য এখানে রেডিয়াস ভেক্টরটা এরকম, বিষুবীয় অঞ্চলে বস্তুটা এখানে থাকলে তখন রেডিয়াস ভেক্টরটা ওপিটা তখন এখানে চলে আসবে, তাহলে বিষুব রেখার সাথে তার কোণ হবে তখন 0। সেই ক্ষেত্রে আমি যদি জি এর মানটাকে g0 ধরি, g0 সমান gm/r², আর 0 বসিয়ে দিলে cos 0 এর মান হচ্ছে 1, স্কয়ার করলেও 1 মাইনাস ওমেগা স্কয়ার r।
এরকম হবে। আর যদি আমি মেরু অঞ্চলে চলে যাই, যে এখানটাতে এখান থেকে ল্যামডা বাড়তে বাড়তে এখানে আসলে মেরু অঞ্চলে যখন আসবো তখন ল্যামডা হবে 90 ডিগ্রি। সেই ক্ষেত্রে G90 ইকুয়াল টু cos 90 মান 0, 0 বসিয়ে দিলে এই টোটাল টার্মটাই 0 হয়। G90 হবে GM ডিভাইডেড বাই R স্কয়ার। এই রাশিগুলো আমরা পেলাম। এখানে দেখা যাচ্ছে বিষুবীয় অঞ্চলে ওমেগার মানটা, এই যে ঘূর্ণন গতিবেগ যেটা রোটেশনাল ভেলোসিটি যেটা কৌণিক বেগ, এই কৌণিক বেগের মান এমন হয় যে ফার্স্ট টার্মটা সেকেন্ড টার্ম থেকে একটু বড় হয়, যার ফলে অল্প মান নিয়ে হলেও G0 একটা পজিটিভ ভ্যালু থাকে, ফলে বস্তুটা পৃথিবী পৃষ্ঠের সাথে আটকে থাকে। কিন্তু যদি এরা দুজন পরস্পর সমান হয় তখন এদের বিয়োগফল হবে 0, অর্থাৎ G0 তখন 0 হবে। G0 0 হলে পৃথিবীর কোনো আকর্ষণ বল তার উপর কাজ করবে না, সেটা পৃথিবী পৃষ্ঠের সাথে আলগাভাবে থাকবে, অর্থাৎ ছিটকে পড়ে যাওয়ার জন্য সে প্রস্তুত হবে। আর যদি ওমেগার ভ্যালু এমন হয় যে এই টার্মটা বড় হয়ে যায় তখন পৃথিবী পৃষ্ঠ থেকে বস্তুটা ছিটকে পড়ে যাবে। এখন আমরা একটা এক্সাম্পল করি। আমরা এখন একটা এক্সাম্পল করব, বিষয়টাকে তাহলে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি একটা অঙ্ক করার মাধ্যমে। যে বিষুবীয় অঞ্চলে এই ঘূর্ণন গতির মান কত হলে, এই কৌণিক বেগ, পৃথিবীর কৌণিক বেগ কত হলে বিষুবীয় অঞ্চলে, পৃথিবীর কৌণিক বেগ কত হলে, ওমেগার মান কত হলে, বা বর্তমানে যা আছে তার থেকে কত গুণ বেশি হলে। আমাদের এক্সাম্পলটা হচ্ছে এই যে কৌণিক বেগ, পৃথিবীর ঘূর্ণনের যে কৌণিক বেগ অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা বর্তমানে যা আছে তার থেকে কত গুণ বেশি হলে বিষুবীয় অঞ্চলে একটা বস্তু ছিটকে পড়ার উপক্রম হবে। ছিটকে পড়ার উপক্রম মানে হচ্ছে G0 0 হয়ে যাওয়া, অর্থাৎ এই দুটা টার্ম সমান হবে। এখন আমরা এক্সাম্পলটা একটু ব্যাখ্যা করে দেখি। কত গুণের জন্য কৌণিক বেগের কত গুণ কৌণিক বেগ হলে এই ঘটনাটি ঘটবে। আমরা মনে করি বর্তমানে কৌণিক বেগ, পৃথিবীর কৌণিক বেগ কৌণিক বেগের কত গুণ হলে বিষুবীয় অঞ্চলে একটা বস্তু ছিটকে পড়ার উপক্রম করবে। আমরা এখানে একটু ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে অ্যান্সারটা বের করার চেষ্টা করি। আমরা মনে করি বর্তমান কৌণিক বেগটা হচ্ছে, পরিবর্তিত কৌণিক বেগটা হচ্ছে ওমেগা প্রাইম, সেটা এখন যে কৌণিক বেগ আছে তার n গুণ, n গুণ হলে এই ঘটনাটা ঘটবে যেটা আমরা জানতে চেয়েছি। এবং এই ক্ষেত্রে এই কন্ডিশনে G0 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা পাবো 0 ইকুয়াল টু GM ডিভাইডেড বাই R স্কয়ার মাইনাস n ওমেগা স্কয়ার R। আমরা এর আগে পেয়েছিলাম G0 ইকুয়াল টু GM বাই R স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার R। এখন এখান থেকে GM বাই R স্কয়ার ইকুয়াল টু হচ্ছে G0 প্লাস ওমেগা স্কয়ার R। এই অংশটা
আমি এই gm/r² পরিবর্তে এখানে ব্যবহার করব। করলে আমি পাচ্ছি বাঁ দিকে আমার 0, ডান দিকে g0 প্লাস ওমেগা স্কয়ার r মাইনাস n স্কয়ার ওমেগা স্কয়ার r। g0 ডান দিকে থাকুক, এই দুটো টার্মকে আমি যদি এখন বাইরে নিয়ে আসি তাহলে হবে n স্কয়ার ওমেগা স্কয়ার r মাইনাস ওমেগা স্কয়ার r ইকুয়াল টু g0, বা আমি এখান থেকে ওমেগা স্কয়ার r কমন নিলাম, তাহলে n স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু g0। এরপরে আমরা পাবো n স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু g0 ডিভাইডেড বাই ওমেগা স্কয়ার r। আমি এটার নাম দিলাম ইকুয়েশন নাম্বার 1। এখন আমি ওমেগা এবং r এর মানটা এখানে সেট করব। আমরা ওমেগা ইকুয়াল টু হচ্ছে কৌণিক বেগের থেকে আমরা গতিবেগে আমরা পড়েছিলাম টুয়াইস পাই ডিভাইডেড বাই টি। টুয়াইস পাই ডিভাইডেড বাই টি হচ্ছে 24 ঘন্টায় কত সেকেন্ড। পৃথিবী এই টি হচ্ছে পৃথিবীর পর্যায়কাল, নিজ অক্ষের চারপাশে 24 ঘন্টা একবার ঘুরে, এটা হলো তার আহ্নিক গতির পর্যায়কাল। এটা হলো 86,400 সেকেন্ড। আমরা যদি 24 আওয়ার্সকে সেকেন্ডে কনভার্ট করি তাহলে আমরা পাবো 86,400 সেকেন্ড। হ্যাঁ, এখন এটাকে ভাগ করার পরে আমি পাবো 7.27 × 10⁻⁻5 রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে কৌণিক বেগের একক। এই মানটা আমি পাবো। আর আর এর মান আমি জানি 6.4 × 10⁻6 মিটার। এই মানগুলো এখানে বসাবো। আর g0 মানও আমি জানি, সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই মানগুলি এখানে বসাবার পরে, 1 নং সমীকরণে বসাবার পরে আমরা যে ভ্যালুটা এখানে পাবো সেটা হচ্ছে n স্কয়ার ইকুয়াল টু 291.3। এখন এটাকে রুট ওভার করে n ইকুয়াল টু 17.07, অর্থাৎ বর্তমানে যে কৌণিক বেগ আছে তার প্রায় 17 গুণ যদি হয়, বেড়ে যদি 17 গুণ হয়, তাহলে কোনো একটা বস্তুর উপরে কার্যকর অভিকর্ষ ত্বরণ শূন্য হবে। অভিকর্ষ ত্বরণ শূন্য হলে অভিকর্ষ বল শূন্য হবে। অভিকর্ষ বল শূন্য হওয়া মানেই বস্তুর উপরে পৃথিবীর আকর্ষণ বল শূন্য, অর্থাৎ বস্তুটা পৃথিবী থেকে ছিটকে যাওয়ার জন্য প্রস্তুত হবে। ওকে, আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থাকবে।